নমো তৎসা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা, আমরা কালকে কোথায় পর্যন্ত পড়ছি? আমরা কায়গত স্মৃতির মধ্যে ত্বক পঞ্চকের মধ্যে দন্ত পর্যন্ত শেষ করছিলাম। দন্ত না নখ? আচ্ছা, নখ পর্যন্ত। তারপরে মঙ্গল আমাদের উপাসক এই জ্ঞানশ্রী সিংহ পাঠাইছিল যে এটার মধ্যে দাঁতের ব্যাখ্যা আছে, দাঁতের অসুচি ভাব ধারাগুলো আছে। এগুলো বানটা আছে অল্প। এটা পর্যন্ত মিতে বলবো দাঁতেরটা। এটা বানটা আমি নিতে পারি না, যে মোবাইলে থেকে নিতে পারি না। মোবাইলে আছে তো, এখন ইয়া করলে চলে যাবে। এনি দাঁতের এটা পড়ো তো। দাঁত সম্পর্কে ভাবনার কয়েকটি দিক হলো, দাঁত দেহের একটি জড় উপাদান। এটি আমি বা আমার আত্মা নয়। দাঁত অসুচি প্রকৃতির। দাঁতের ফাঁকে খাদ্য আটকে পচে প্লাক ও দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই নিয়মিত পরিষ্কার না করলে দাঁত অস্বাস্থ্যকর হয়ে ওঠে। দাঁত অনিত্য, সময়ের সঙ্গে ক্ষয় হয়, হলুদ হয়, ভেঙে যায়, পড়ে যায়। বার্ধক্য অনেকের দাঁত আর থাকে না। দাঁত আলাদা হলেও আর আকর্ষণীয় নয়। মুখে থাকা দাঁতকে সুন্দর মনে হতে পারে, কিন্তু যদি একটি দাঁত হাতে রাখা হয় তখন সেটি আর সৌন্দর্যের বস্তু বলে মনে হয় না। এই দৃষ্টান্ত দিয়ে দেহের প্রতি মোহ কমানোর অনুশীলন করা হয়। ঠিক আছে, ধ্যানের উদ্দেশ্য সবগুলো কথা আসছে, সেই সঙ্গে আরো এটাও যোগ করা যায় যে দাঁতের গোড়ার মধ্যে অনেক সময় ফুঁচ জমে, যে বড়ই দুর্গন্ধ, বড় অসুবিধা ব্যঞ্জক, নিজেরটা নিজের কাছেও অত্যন্ত ঘৃণিত বলে মনে হয়। তবে এটা ফুঁচের সাইড, ফুঁচ আলাদা, শুধু দাঁত তো দাঁত, ফুঁচ নিয়ে তো আমাদের স্পেশাল একটা আবার আলোচনা আছেও। ঠিক আছে, এতে আপনারা সবাই বুঝে গেছেন দাঁত সম্পর্কে কিভাবে ধ্যান করতে হবে। ঠিক আছে, এরপরেরটা। এখানে ধ্যানের উদ্দেশ্যটা বলেছে কিভাবে করতে হবে। এখানে দাঁতকে ঘৃণা করতে বলা হয়নি, বরং ধ্যানকারী মনে মনে পর্যবেক্ষণ করেন এই দেহে দাঁত আছে, এটি ক্ষয়শীল, পরিবর্তনশীল এবং দেহের একটি উপাদান মাত্র। এভাবে বারবার চিন্তা করলে দাঁতের সৌন্দর্য নিয়ে অহংকার বা আসক্তি কমে এবং দেহকে বাস্তবভাবে দেখার অভ্যাস গড়ে ওঠে।
গুরুত্বপূর্ণ বিষয়। বুদ্ধ ধর্মে অশুভ ভাবনা বা দেহের ৩২ অঙ্গের ভাবনার উদ্দেশ্য নিজের শরীরকে ঘৃণ করা নয়, রাগ কমানো, দেহের প্রকৃত স্বভাব উপলব্ধি করা এবং শেষ পর্যন্ত অনিত্য দুঃখ অনাত্মার অন্তর্দৃষ্টি অর্জন করা। তাই দাঁত নিয়ে আলোচনাও নোকের মতোই। দাঁতকে বাস্তব, ক্ষয়শীল এবং অসুচি প্রকৃতির দেহ উপাদান হিসেবে দেখা, যাতে মোহ ও আসক্তি হ্রাস পায়। এরপরেরটা ভান্তে এটা কি ৩২টা সবগুলো আলোচনা করতে হবে এভাবে? একটার বিষয় যদি ভালো করে আলোচনা করা হয়, তো একটা বিষয় দিয়ে তো ভান্তে বাকি ৩১টা। দাঁতের পরেরটা বলো, তুমি বলো দাঁতের পরেরটা কি? ত্বক। ত্বকটা তুমি হ্যাঁ, বলো। ত্বক। ভান্তে ত্বকটাও হচ্ছে যে, অর্থাৎ এটাও হচ্ছে যে একটা নাম রূপের একটা অংশ। এটা নিজের কোনো আসলে সত্তা নাই, নিজের নিয়মেই। এটা যদি আমার বা আত্মা থাকতো তাহলে হয়তো বা এটা আমার নিয়মে চলতো। এটা এটা ঠিক মানে ক্ষণে ক্ষণে এটা যে পরিবর্তন, ত্বকের যে পরিবর্তন আমরা উপরে মানে দেখি আর কি, যে হয়তোবা ত্বক সুন্দর বা কোমল মসৃণ, হয়তোবা এটা হচ্ছে জাস্ট ক্ষণিকের। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয় এবং ক্ষয়শীল হয় এবং এক সময় সে আর সৌন্দর্যের ইয়াটা থাকে না ত্বকের। তো এটা নিয়ে যখন চিন্তা করে তখন আর এই ত্বকের প্রতি বা শরীরের প্রতি কোনো ধরনের কোনো আসক্তি থাকে না বা মোহ থাকে না। ঠিক আছে। ত্বক হচ্ছে যে মূলত আমাদের শরীরের একটি কালার যেটা আছে, ওই কালারটা ত্বকের কারণেই হয়। সাদা কালার যেটা আমরা কালার দেখি উপরে, এটা এত সূক্ষ্ম যে কিছু কিছু বইয়ে লেখা আছে যে এরকম মানে পুরো শরীরের এটা এক জায়গায় একত্রিত করলে কালারটা একটা মিডিয়াম সাইজের বরবটি বীজের সমান। এত কম ত্বক, যেটার কারণে এত সৌন্দর্য আর কালা হয়, বিভিন্ন রং হয়, এটা তা চোখ বলা হয়। তারপরে ত্বকের পরে তো এখানে আর তো নেই বন্ধ। 5টা আছে যে শুধু। মাথার চুল, না, এরপরে আরো এরপরে মাংস, তারপর স্নায়ু, বইতে যেটা আছে আর কি, যেগুলো আছে হ্যাঁ, মাংস বলে। অস্থি। মাংস বানতে, এরপরে মাংস বলা হয়নি। এরপরে মাংসটা বানতে। উপাসিকা অমিতা বুড়ো পারলে বলে। বানতে মাংসটা হচ্ছে যে এটা ওই শরীরের শরীরের যেটা আমরা মাংসপেশি বলি, এটাকে গোস্ত বলা যায়, যেটা ভিতরের অংশটা বানতে। তো এটা তো মানে মানে একটা মানে জড় জড় ইয়ের মতো, এখানে কোনো এগুলো কোনো স্থায়ী কোনো কিছু না, এগুলো অনিত্য। যদি এটাকে আমি এভাবে চিন্তা করি, এখানে মানে আমার তো কোনো কিছু নেই, এগুলো অনিত্য, সবসময় একটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমরা এগুলো যে একটা মাংসের দেখতেছি, এটাও তো এটা নিয়ে ভাবনা করলে তো আমার বলতে এখানে তো কোনো কিছুই আমরা পাবো না, এখানে সবকিছুই তো অনিত্য।
উপাসক পুতুল বাবু বলেন তো মাংস বলতে আমার কাছে সবগুলো আছে বর্ণনা। হ্যাঁ মাংস সবগুলো আছে বলতে বর্ণনা। 32 রসদি মাংস বলেন। মাংস ত্বকের নিচে সর্বশরীর জুড়ে রক্তবর্ণ ও বিভিন্ন আকৃতিযুক্ত 900 বিদ্যমান। সুন্দর উপরে চর্মে দ্বারা পরিচিন্ন মানতে এই পর্যন্ত আছে মানতে এটা মাংসটা। এই মাংসের বিপরীত ভাব এগুলো লেখা নাই। লেখা নাই। উপাসক জ্ঞানশ্রী সিংহ আপনি শুধু 5টা পাঠাইছেন যে মানতে মাংস তো হচ্ছে ধরুন মানব দেহের যে কঙ্কাল দেহ রাখে আবৃত করে রাখে মাংসটা, এই মাংসের মধ্যে শিরা উপশিরা রক্ত বিভিন্ন ধরনের কোষ সমূহ এই মাংসের মধ্যেই থাকে। আর সেগুলো যখন পুষ্টিগত আমরা আহার না পাই তো মাংসগুলো আস্তে 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 মানে বিকৃত আকার ধরে, সে মাংসগুলো চর্বি যেগুলো থাকে সেগুলো নষ্ট হতে থাকে। সাধারণত মাংসটা ওইভাবেই আমরা অনিত্য হিসাবে দেখি আর কি বানতে। অনিত্য থেকে এখানে বিশেষ করে হচ্ছে যে এই ঘৃণিত বা বিপরীত সঙ্গে আমরা যা এরকম দেখি তার বিপরীত দেখাই হচ্ছে যে এখানে প্রধান কাজ। অশুভ ভাবনা, এটার নামই হচ্ছে যে অশুভ ভাবনা। শুভ দৃষ্টি আমাদের কাছে থাকে, এটাকে অশুভ দৃষ্টিতে দেখা, এটা হচ্ছে যে এই ভাবনার প্রধান কাজ। এই একজনে একটা মাংস কতগুলো রান্না করছিল, গতবারও মাংস আলোচনা করার সময় এটা বলছিলাম, আমরা সবাই ছিলেন না তখন ক্লাসে। ও কোনো কার্যবশত চলে যেতে হয়েছিল, মাংসগুলো খেতে পারে নাই। এগুলো 7 দিন বা 8 দিন পরে আসছিল। সে মাংসগুলো ফেলে যেতে বা ফ্রিজে ঢুকাই যেতে এরকম কোনো কিছুতে ভুলে গেছে, এভাবে ছিল আর কি। তারপরে এসে দেখে যে এগুলো লেদা পোকও না, এক জাতীয় কালো কালো ছালালা কতগুলো ফোক, হ্যাঁ কচ্ছপের মতো একটু লম্বা লম্বা, লেদা পোকের মতোই একটু লম্বা কালা কালা ফোক হয়ে আছে ওই পুরো করিয়া ব্যাপী, কোনো মাংস নাই। ওই দিন থেকে সে মাংস খাবার ছেড়ে দিছে। মাংস খাইতে লাগলে ওগুলো তার ওই দৃশ্য মনে পড়ে। তা আমাদের মাংস সম্পর্কে আমাদের ধারণা কম নাই। আমরা পচা গলা লাশ অনেক দেখছি, মানুষের লাশ, এবং এগুলোর গন্ধ আমাদের কাছে কম নাই। এখনো কিছু কিছু গন্ধ আমরা স্মরণ করলে পাই। কিছু কিছু লাশ ব্যতিক্রমভাবে মরে যে ওদের পোস্টমর্টম করে যে হসপিটালে 2-3 দিন রাখার পরে এগুলো আনলে তখন বিদঘুটে গন্ধ, সেন্টেন মারার পরে আরও বিদঘুটে হয়ে যায় গন্ধ। তারপরে আরও ভালো করে যারা দেখেছেন, খুব কাছাকাছি দেখেছেন যারা, তারা হচ্ছেন যে হসপিটালে মধ্যে মর্গ আছে, ওখানে আধা পচা আধা লাশ বা অর্ধেক লাশ আছে, কতগুলো 2 টুকরো হয়ে পড়ে আছে, যেরকম লাশ 3-4 দিন 5 দিন সময় লাগে বেওয়ারিশ হয়ে পড়ে থাকে যে, এগুলোর গন্ধ এগুলো চিন্তা করে শেষ করা যাবে না। এই আমাদের দেহের মাংসগুলো প্রাণহীন হলে এই অবস্থা, আবার প্রাণ থাকতেও অনেক সময় রক্ত সঞ্চালন তথা আমাদের স্বাভাবিক কার্যক্রম যেগুলো প্রতি ক্ষণে প্রতি সেকেন্ডে যে কার্যক্রমগুলো চলতেছে আমাদের প্রত্যেকটা দেহের মাংস কোষে প্রত্যেকটা শিরা উপশিরায় প্রত্যেকটা কণা উপকণায় যে কার্যক্রমগুলো প্রতি মুহূর্তে চলে, ওই কার্যক্রমগুলো কোনো কারণে থেমে গেলে, বন্ধ হয়ে গেলে, এগুলোকে আমরা ক্যান্সার বলি, ফোঁচা বলি বা ফোঁচা ধরছে বলি, নানা কিছু বলি এগুলো। তো ওখান থেকেও এটা জীবিত অবস্থায় কারো এক পা পুরো পৌঁছে যায়, যে এরকম আমরা দেখতে পাই। এখন তো মোবাইলের যুগ, এগুলো দেখতে কোনো ব্যাপার না, আরামসে দেখা যায়। এই যে পচা এগুলো
সুন্দর করে আজকে দিবেন বাবুকে। এগুলো আমি ছবিগুলো সংগ্রহ করে ইয়ে করতে বলছিলাম, বানাই নাই। তাহলে এগুলো হচ্ছে যে কি, মাংস সম্পর্কে বিরূপ ধারণা। আর মাংস সম্পর্কে আমাদের সত্যি সত্যি এমনি কোনো ভালো ধারণা এমনিও আমাদের না, এগুলো চামড়া খুললে মাত্র অসম্ভব কথা হয়ে যাবে, বুঝছেন? চামড়া খুললে মাত্র তখন আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখন তো কত নাচানাচি গাবাগাবি করতেছি না? চামড়া যদি খোলেন, আপনি শুধু কাইমেকটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে কুত্তাকে হই, কুত্তা এটা খাইতে চাইবে যে সারাক্ষণ। চামড়া খুলে ফেললে, উপরে চামড়া খুলে ফেললে কাইমেকটা নিয়ে দাঁড়াই থাকতে হবে, লাঠি একটা নিয়ে দাঁড়াই থাকতে হবে যে এ কাউয়া, কুত্তা, শিয়াল এদেরকে দূরে দূরে থাকতে হবে যে এরা একটু খাইতে চাইবে এই মাংসগুলোকে, বুঝছেন? এরকম আমাদের এই মাংস সম্পর্কে এই ধারণাগুলো নিলে আমাদের ধ্যান করতে সুবিধা। আচ্ছা, তা কিভাবে করতে হবে আরো একটু আমরা পরে লাস্টে গিয়ে একটু আবার আলোচনা আছে অবশ্য, কিন্তু কি কি বলতেছি এগুলো মনে রাখতে হবে পুরো। তাহলে মাংস গেল, এটা পুরো শরীরে চামড়া খুলে দেখতে হবে, মনের চোখে চামড়া খুলে দেখতে হবে। আবার মাঝে মধ্যে হাড্ডিও আলাদা করে মাংসগুলো দেখতে হবে কিরকম। পারা যাবে এগুলো দেখতে, পারা যাবে মনের চোখে আর কি, মনের চোখে আমরা মন দিয়ে অনেক। গরু কাট, হ্যাঁ, মুরগি হাঁটলে বা মুরগি অথবা গরু হাঁটলে দেখা যায়। মুরগি তো মুরগির মাংস, এটা ওটাতে ওটা আলাদা ভাব আসবে, কিন্তু আমাদের দেহেরটা আলাদা ভাব আসবে, বুঝছেন? আমাদের দেহের ভাবটা আসবে যে এটা সম্পূর্ণ আলাদা। এটা আপনি নিজে নিজে চামড়া খুলতে হবে, নিজে নিজে চামড়া খুলতে হবে। চামড়া খুলে একবার এমনি দেখতে হবে চামড়াগুলো অবস্থায় কিরকম লাগতেছে। এগুলো দেখা যায় কিন্তু। হ্যাঁ, ওই যে উপনয়ন আমরা পড়ছিলাম, ধর্মকে উপনয়ন দৃষ্টিতে দেখতে হয়। উপনায়িক এরকম একটা স্পেশাল নয়ন উৎপন্ন করলে এগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তখন আমরা এইভাবে একবার দেখব। তারপর আবার হাড্ডি টাড্ডি খুলে মাংস সবগুলো এক জায়গায় স্তূপাকৃতি করে ওটাও দেখতে পারবো, এক জায়গায় স্তূপ করে রাখা আর কি, রেখে তারপরে দেখবেন। হ্যাঁ, তারপর অরিজিনাল একটা পরিষ্কার একটা মাংস সম্পর্কে ধারণা আসবে। আচ্ছা, আর যেগুলো দাঁত সম্পর্কে যে কথা বলা হয়েছে, মুখ সম্পর্কে যে কথাগুলো এখানে এনি বললো, এগুলো এখানের সঙ্গে যুক্ত করবেন আর কি। ঠিক আছে, মাংসর পরে কি আছে? স্নায়ু, স্নায়ু মানে রক মনে হয়। হ্যাঁ, স্নায়ু বলতে রক না? স্নায়ু, হ্যাঁ স্নায়ু মানে রক্ষণগুলোকে বলে। রক, হ্যাঁ রককে বলা হয় যে স্নায়ু। রক্ত প্রবাহ সুতাগুলো, রক্ত হ্যাঁ প্রবাহী সুতাগুলো এগুলো, হ্যাঁ নাকি আমরা যে এরকম এগুলোকে কি বলে, স্প্রিং এর মতো কতগুলো আছে যে এরকম এরকম কাজ করা, এবং চামড়ার মধ্যেই ওটা আছে, খুব নর্মাল প্রকৃতির গুলো আছে। মানে আমরা যে চামড়াটা আমরা বিভিন্ন জায়গাতে লড়াই না, আমরা চামড়ার বিভিন্ন অংশের ইচ্ছা করলে আমরা যে লড়াইতে পারি। হ্যাঁ, গালের অংশে এখানে এখানে লড়াইতে পারি না আমরা। রক না মানে, রক না, স্নায়ু মানে তো রক, ওই যে রক্ত চলাচল করে যে। আচ্ছা, এটা এরপরে আছে হাড় এবং মাংসকে যুক্ত রাখে এই এই মানে স্নায়ুটা। সুতরাং হাড় এবং মাংসকে যদি যুক্ত করে রাখে যে হয়, এটা হচ্ছে যে বন্ধনী সদৃশ্য। তাহলে রক্ত প্রবাহ হয় যে ওই বিষয়টা, এটা আলাদা হবে। এটা হচ্ছে যে অন্ত্র, ছোট অন্ত্র, এটা আমরা পরে পাবো। এটা হচ্ছে যে মাংসকে বন্ধন করে রাখার এবং এগুলোকে মনের কার্য অনুযায়ী নাড়াচাড়া করা, যেখানে যেখানে ইয়ে করা এরকম হয়। স্নায়ু। উপাসক জ্ঞানসু সিংহ স্নায়ু সম্পর্কে একটু বাইর করেন বিস্তারিত। স্নায়ুর আকার প্রকার, বিভিন্ন ধরন, রীতি, এগুলো আর কি। এরপরে অস্থিসমূহকে একসাথে বেঁধে দেহ অভ্যন্তরে যা পাওয়া যায় তা হলো স্নায়ু।
এখানে যেমন লতার সাথে ইহার শাখা প্রশাখা এবং কঞ্চি একসাথে আবদ্ধ শাখা প্রশাখা এবং কঞ্চি তা জানে না। আমরা 355 আমরা লতা দ্বারা পরস্পর আবদ্ধ, নতুবা জানে না আমরা লতার সাথে একত্রে আবদ্ধ, নতুবা লতা জানে না শাখা প্রশাখা এবং কঞ্চি আমার দ্বারা আবদ্ধকৃত। সেরূপ অস্থি জানে না আমরা একসাথে স্নায়ু দ্বারা আবদ্ধ, নতুবা স্নায়ু জানে না অস্থিগুলো আমাদের দ্বারা একসাথে আবদ্ধ। এসব বিক্রয় মধ্যস্থ সম্পর্কবিহীন এবং প্রত্যক্ষবেক্ষণ বর্জিত। আমরা বা স্নায়ু বলে জানি তা এ দেহের নির্দিষ্ট উপাদান। অভ্যন্তরীণভাবে অনির্দিষ্ট শূন্য জীবসত্তা নেই, ফক্ত পৃথিবী ধাতু মাত্র। আচ্ছা, তারপর তাহলে স্নায়ুটা চিনছেন আপনি এখন? ভাষিকা শিল্পী বড়ুয়া, চিনছি জানতে হ্যাঁ, স্নায়ুটা চিনছি জানতে স্পেশাল স্নায়ুটা বলেন তো। হ্যাঁ, স্নায়ুটা বলেন তো। তো লতার মতো ওই যে আমাদের বললাম না রক্তটা ও, এই যে রক্ত চলাচল যেটা করে শাখা প্রশাখা। এই মোনাকে বলেন একটু করে ওই স্নায়ুর ছবি একটা বাইর করার জন্য। স্নায়ুটা মানে ছবি দেখতে কিরকম হবে এটা একটু আমাদেরকে দেখাইতে বলেন, গ্রুপে একটা ছবি দিলে আমরা একটু দেখবো। হ্যাঁ, ঠিক আছে। স্নায়ুর পরে তারপর হচ্ছে যে অস্থি মানে কঙ্কাল। অস্থি মানে আড্ডি। আর হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা আমরা হ্যাঁ, সবাই চিনি। তারপরে হাড্ডি সম্পর্কে ব্যতিক্রম ধারণাগুলো বলো। ভান্তে যদি এখানে হাড়ের মধ্যে কি কোনো প্রাণ আছে? জীবিত ইন্দ্রিয় আমাদের সর্বদেহের সর্ব অংশে আছে, শুধুমাত্র তোমার চুলের অগ্রভাগ, নখের অগ্রভাগ, যেগুলো মানে নখ যেগুলো সাদা হয়ে যায়, হ্যাঁ, এই দুইটা জায়গা ছাড়া আর প্রত্যেকটা জায়গায় রূপজীবিত ইন্দ্রিয় আমরা পড়ছিলাম। রূপজীবিত ইন্দ্রিয় পড়ছিলাম না আমরা? মনে আছে? কোনটা ভান্তে? জীবিত ইন্দ্রিয়, রূপজীবিত ইন্দ্রিয় এরকম পড়ছিলাম, মনে আছে? জীবিত হ্যাঁ, ইন্দ্রিয় হ্যাঁ, যখন রূপের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন রূপজীবিত ইন্দ্রিয় বলি আমরা। তো ওইভাবে প্রত্যেকটা জায়গার সঙ্গে এইভাবে একটা সম্পর্কের ব্যাপার তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই দাঁতের মধ্যেও এরকম ছোট ছোট ওই রক্তনালী বা ক্ষুদ্র অন্ত্র, যেগুলো রক্ত প্রবাহের ইয়াগুলো আর কি, রাস্তা দাঁতের মধ্যেও আছে। চোখের মধ্যে যেমন আছে দাঁতেও আছে, কানের মধ্যেও আছে, এগুলো একেবারে সর্ব অঙ্গব্যাপী আছে। শিল্পী বড়ুয়ার এখানে হাড্ডির বর্ণনাগুলো আছে। হাড্ডির বর্ণনা নাই বানতে। ওই কোনটা ওই অস্থিতে? হ্যাঁ, অস্থিতে এরকম নাই। অস্থিতে আমরা শুধু অস্থি বসে গোড়ালি অস্থি গুচ্ছাস্থির সাথে লেগে আছে। গুচ্ছাস্থি হাঁটুর নিম্নস্থির সাথে লেগে এগুলো আছে। না, এগুলো না, হাঁটু এটা না, নিম্নস্থির এটা না। আমাদের অন্য পয়েন্টটা না, হচ্ছে এমনি যে হাড্ডির বিপরীত সংজ্ঞা। পয়েন্ট হচ্ছে যে এটা প্রত্যেকটা কিছু, শুধু হাড্ডি না, আমরা প্রত্যেকটা কিছুর বিপরীত সংজ্ঞা, যে সংজ্ঞাটা আমাদের কাছে ভালো, শুভ আছে, যত্নের চোখে আমাদের কাছে আছে, হ্যাঁ, এটার ব্যতিক্রম ভাবগুলো আমরা জানবো, যে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, উপাসক বাবুর কাছে আছে মনে হয় হাড্ডির ভান্তে বর্ণনাটা বলেন। এটা হ্যাঁ, এনে বলো। দেহের কাঠামো রূপে দেহ অভ্যন্তরে 300 অস্থি, 32টি দন্ত ব্যতীত শ্বেতবর্ণ আকারের হাড়গুলো অস্থি। অস্থির অস্থিমত্তা উপরের অংশ অগ্রে ও মূলে পরস্পর পরিচ্ছন্ন এবং তাদের বানতে যায়।
বানতে এটা আমি পেয়েছি, আমি একটু পড়ি তাইলে। পড়ো। হাড় বা অস্থি, শরীরের মূল শক্ত কঙ্কাল। মোট 206টি ছোট বড় হাত জোড়াতালি দিয়ে মানুষের অবয়ব তৈরি হয়েছে। এর ভেতরে কোনো প্রাণ নেই। যেমন উদাহরণ, শ্মশানে বা মাটিতে পড়ে থাকা মানুষের শুকনো সাদা হাড় দেখলে আমরা ভয় পাই, অথচ সেই ভয়ঙ্কর কঙ্কালটিকে আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের শরীরের ভেতরে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভাবনা করার পদ্ধতি, চোখ বন্ধ করে নিজের ভিতরের কঙ্কালটাকে স্পষ্ট দেখার চেষ্টা করুন। মাথার কুলি, হাতের হাড়, মেরুদণ্ড সব একটা জড় কঙ্কাল। মনে মনে বলুন, আমি আসলে হাড়ের একটি খাঁচা, হাড়ের একটি খাঁচা। এই শুকনা হাড়গুলোর প্রতি আমার এত আসক্তি কেন? ও, এটা সম্পর্কে আমি আপনাদেরকে আগে একটা গল্প বলছিলাম আগের ক্লাসের মধ্যে। দুইটা গল্প ছিল। দুইটা গল্পের মধ্যে একটা একটু ব্যতিক্রম লাগে আমার কাছেও। এটা হচ্ছে যে কুরু রাজ্যের গল্প। ভিক্ষুণীদের আশ্রমের মধ্যে, বিহারের মধ্যে একটা পাখি ছিল। পাখিগুলো কথা বলতে পারে, এগুলো আমরা জানি, এবং এদের যে কিছু বোধ বিচার আছে এবং তারা যে কিছু মনে রাখতে পারে, এটাও কিন্তু আমরা দেখি। কিভাবে দেখি? ও যে আসবে তো ওর নাম ধরে ডাকতে শিখাইলে ওকে, ও আসলে মাত্র ওর নাম ধরে ডাকে, তার মানে ওর চিনার ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে। তো এই দৃষ্টিকোণ থেকে এর থেকে আরও একটু বেশি বুদ্ধিসম্পন্ন পাখি হইলে করতে পারবে না এরকম কোনো ঘটনা হয়তো নাই, হতেও পারে হয়তো। এই জন্যই গল্প বলার আগে এটা বলছি যে গল্পটা হচ্ছে যে কুরু রাজ্যের মধ্যে এই পাখিগুলো ভিক্ষুণীদের সঙ্গে সবসময় প্রতিদিন ইয়ে করতেন, আর ভিক্ষুণীরাও নিজের শিকার স্বার্থে অনেক সময় পাখির সঙ্গেও কথা বলতেন। হ্যাঁ, পাখিকে এগুলো শিখাইতেন, নিজে যা শিখতেন পাখিকেও শিখাইতেন, আর পাখি শিখতেছে দেখে তাকেও এগুলো শেখানো হতো। এক ভিক্ষুণী আটিকং ভাবনা করতেন, এই যে হাঁটি ভাবনা আর কি, একে শিখাইছে পাখিটাকে। হাঁটিকং করে করে ইয়ে করতেছে, শীতকালের সময়ে রোদে গিয়ে তাপাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটা বাজ পাখি ধরে নিয়ে যাচ্ছে, আর ভিক্ষুণীরা ওর প্রতি স্নেহবশত মৈত্রীবশত ওকে বাঁচাই নিল বাজ পাখি থেকে। তারপরে নামার পরে জিজ্ঞেস করতেছে, ও বাজ পাখি ধরে নিয়ে যাচ্ছে, তোমার কীরকম অনুভূতি হয়েছিল, কীরকম মনে হয়েছিল? বলছে, তখন আমি ধ্যান করতেছিলাম তো, আটটি ভাবনা করতেছিলাম, এক কঙ্কালকে আর এক কঙ্কাল নিয়ে যাচ্ছে। এটা পাখির অতদূর পর্যন্ত চিনার বোঝার ক্ষমতা হবে বলে আমার অনেক সময় মনে হয় না, ব্যতিক্রম লাগে গল্পগুলো। তারপরও এত ইয়েও করি না, যাই হোক, এটা তাহলে এটা আছে। তবে প্রকৃত কিছু আছে ঘটনা, মানুষের এরকম ঘটনা আছে। ভিক্ষু ধ্যান করেন শ্মশানের মধ্যে। কিছু কিছু ভিক্ষু আছেন যে একটা মৃতদেহ নিয়ে দীর্ঘকাল পর্যন্ত ধ্যান করেন। দীর্ঘকাল বলতে একটা মৃতদেহ যেদিন থেকে মরছে তার পরের দিন করতে করতে একসময় এটা কঙ্কালও হয়। নবশিবতিকা ভাবনা একটা দেহকে কেন্দ্র করে বেশ কয়েকটা ধ্যান আসে নবশিবতিকার মধ্যে। হ্যাঁ, কুত্তা শুয়োর এটা সেটা, খালি এটা এক জাতীয় হয়ে যায়, ওটা না হলে আরেক জাতীয় হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকগুলো আসে। শেষকালের ওই হাড্ডি স্তূপ, হাড্ডির ছড়াছড়ি, এগুলোও আছে। এই ধ্যানগুলো করতেছিলেন এক ভিক্ষু। এই খুব সুন্দর করে নিমিত্ত ধরে তিনি বিহারে চলে আসতেছেন হাটিগং বলে বলে। ইতিমধ্যেই ওনার এমন পর্যন্ত হয়েছে যে উনি মাঝে মধ্যে নিজের দেহকে পুরো ওই হাড্ডি রূপে দেখেন, হাড্ডি ভাবনা করতে করতে। চোখ বন্ধ করলে হঠাৎ করে তিনি নিজের দেহকেই পুরা অস্থিপিঞ্জর হিসেবে দেখতে পান, কঙ্কাল হিসেবে। এই ঘটনা আবার মানুষের দেহের মধ্যেও দেখা
ওনার শুরু হয়ে গেছে। আমরা সাতিপাট্টান সূত্রের মধ্যে পড়েছিলাম, মাঝে মধ্যে এটা নিজের দেহকে নিয়েও দেখবে, মাঝে মধ্যে পরের দেহকে নিয়েও অপরের দেহকে নিয়েও দেখবে, এরকম পড়ছিলাম না? এই ভিক্ষুটার নিজের দেহ এবং অপরের দেহ দুটাতেই এরকম ধারণা হয়ে গেছে। উনি প্রায় সময় মাঝে মধ্যে এরকম দেখেন। অরিজিনাল মানুষ দেখেন না, ওই হাড্ডিগুলো দেখে যায় ডাইরেক্ট, কঙ্কাল দেখে। এক জামাইয়ে বউর সঙ্গে ঝগড়া করে, বউকে প্রচুর মারছে, মেরে বউ চলে যাচ্ছে বাবার বাড়ি, আর কোনোদিন আসবে না বলতে বলতে চলে যাচ্ছে। তারপরে আর জামাইয়ের দিকে কতক্ষণ মারা টারার পরে ঘরের মধ্যে যখন তার একা একা লাগতেছে, আবার দূরে দূরে যাচ্ছে আনার জন্য, বাবার বাড়িতে যাচ্ছে, যে আবার দূরে দূরে যে পথে গেছে ওই পথে যাচ্ছে, যেতেও দেখতেছে না, বান থেকে দেখছে। আর বানতে সেই মুহূর্তে নিমিত্ত ধরে, শ্মশান থেকে নিমিত্ত ধরে আসতেছিলেন বিহারে। বান থেকে জিজ্ঞেস করতেছেন, এখানে একটা বউ কান্না করতে করতে যাচ্ছে, আপনি দেখেছেন? বলছে, না আমি এরকম কাউকে দেখেছি বলে আমার মনে পড়তেছে না, তবে এমনি আমি একটা কঙ্কাল জাতি দেখছি, কঙ্কাল জাতি দেখছি একটা, বুঝছেন? তবে মহিলা পুরুষ আমি মানে বুঝার সুযোগটা পাই নাই। কতটুকু ধ্যান ও নিবিষ্ট হইলে তখন একটা মহিলাকে পুরো কঙ্কাল দেখা যায়, বুঝছেন? তারপরে ও আর তেমন কিছু করে নাই, চিন্তা ভাবনা করে নাই ভিক্ষুকে নিয়ে, বা ব্যতিক্রম হয়তো একটু ধারণা উৎপন্ন হয়েছে, হ্যাঁ এখানে কি আবার কঙ্কাল দেখতেছে এটা সেটা। সাধক সম্পর্কে সবাই আইডিয়া করতে পারে না, এরকম বুঝতে পারে না। সাধককে অনেক সময় পাগলও বলে, এটা কারণ আমাদের পুরো স্বাভাবিক মানুষদের থেকে সম্পূর্ণ আচার আচরণ, চিন্তা ভাবনা সব কিছু উল্টাপাল্টা, তো সেজন্য অনেক সময় পাগলও মনে করে। আচ্ছা যাই হোক, তাহলে এই 8টি কক ভাবনা করলে পুরো দেহের আঁটিগুলো অসুচি এবং ব্যতিক্রমভাবে দেখা, এবং এগুলো কুত্তা শুয়োর এরা পাইলে চাবাইতে থাকে, চাবাই করে করে খায়, নরম করে করে একটু একটু খায়। এই দৃশ্যগুলো দেখা হাড্ডিকে নিয়ে। তারপরে তারপরটা হচ্ছে আমাদের অস্থি মজ্জা। বলে অস্থি মজ্জা বলতে এটা তো হাড় জাতীয়, মানে হাড়ের ভিতরের যেগুলো থাকে মনে হয় ওগুলো হাড়ের ভিতরে, হাড়ের মজকগুলো আর কি। হ্যাঁ। তারপরে এই মজকগুলোও ইয়েতে নিয়ে মাঝে মধ্যে হাতে নিয়ে দেখতে হবে এগুলো আসলে সূচি না অসুচি, গন্ধ না সুগন্ধ না দুর্গন্ধ। হ্যাঁ, এমনিতেই ওই গন্ধগুলো মুহূর্তের মধ্যে খুলে নিলেও আমাদের এটা আরাম লাগবে না, সুন্দর লাগবে না, ভালো লাগবে না গন্ধটা, বুঝছেন? মাঝে মধ্যে হাতে নিয়ে দেখবেন কিভাবে, ওই যে মনের চোখে এইভাবে হাতে নেওয়া যায়, বুঝছেন? হাতে নেওয়া বা বাড়িতে নেওয়া যে কোনো কিছুতে নেবেন আর কি, মনে মনে নিয়ে এগুলোকে দেখবেন, এগুলোর আকার প্রকার দেখবেন, দেখলে নিজে থেকেই এই ব্যতিক্রম সংজ্ঞা উৎপন্ন হয়ে যাবে। এগুলো হচ্ছে যে 8টি মিনজাং পালিতে বলে, আর হাড্ডির মজক আর কি। বিভিন্ন প্রাণীরগুলো তো আমরা খেয়ে ফেলি, ছাগলের, তারপরে মুরগির, এগুলো পায়ের ভিতরে থাকে যে, এগুলো আমরা খাই ফেলি না। মানুষের গুলো কোনো কোনো জায়গাতে খেয়ে ফেলে, মানুষ খেয়ে যেখানে আছে আর কি সেখানে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কি মূত্রাশয়। মূত্রাশয় হচ্ছে যে মুখ থাকার জায়গা, প্রস্রাব জমা থাকার জায়গা, মূত্রাশয় সম্পর্কে তো এমনিতেও আমাদের ব্যতিক্রম সংজ্ঞা আছেই না, ভিন্ন সংজ্ঞা এমনিতেই আমাদের আছে। মূত্রাশয় এটা তো তত্তাজা থাকতে একরকম গন্ধ, যখন এগুলো খোঁচায় রাখা হয়
বা এক জায়গাতে যে প্রস্রাব করতে করতে সবাই মিলেমিশে প্রস্রাব করে, যে ওখানে ওই জায়গাগুলো কীরকম বিশ্রী দুর্গন্ধ যাওয়া পর্যন্ত যায় না, কটকটিয়া ধরনের মূত্রাশয়, জানেন না এগুলো? তাহলে এই মূত্রাশয় সম্পর্কে আমাদের ইয়ে হলো, ধারণা হলো। তারপরে তারপর হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, এনে হৃৎপিণ্ড ছবিটা একটু বাইর করো। উপাসিকা শিল্পী বড়, আপনাকে কি একটা বাইর করতে বলছিলাম, করছেন? স্নায়ুর ছবি। বন্ধু এটা উপাসিকা দিয়েছে, কিন্তু এগুলো আমি বাইর করতে পারি না তো। মনে দিও না কিন্তু ছবি দেওয়া হয়েছে? হ্যাঁ এটা দিয়েছে। তারপরে হৃৎপিণ্ড সম্পর্কে বলোইনি। এখানে স্ক্রিনশট। এখন যেটা পাঠানো হয়েছে সেটা কি? কভারের এটু কি স্ক্রিনশট লো নিয়ে দাও না, যাতে আর এই স্পষ্ট হয়ে যেত। আবার তোমার শুরু হয়েছে। পুতুল বাবুর কাছে হৃৎপিণ্ড সম্পর্কে যেটা লেখা আছে এগুলো বলেন। হৃদয় তার রক্তপদ্ম পাত্রের পৃষ্ঠবর্ণ, অধোমুখী করে স্থাপিত পদ্ম মুকুলের আকৃতি। প্রজ্ঞাবানদের হৃদয় একটু বিকশিত এবং প্রজ্ঞাহীনদের মুকুল রক্ত পদ্মপত্রের দীর্ঘ পৃষ্ঠের মতো তার বর্ণ। তার মধ্যে অধঃপ্রসূত রক্ত বিদ্যমান। এই রক্তকে অবলম্বন করে মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতু প্রবর্তিত হয়। মাত্র এই পর্যন্ত। অশুভ ভাব এগুলো নাই না? না, মানতে বর্ণনা নেই। অশুভ ভাবগুলো মাংসের মতো বর্ণনীয়। হ্যাঁ, মাংস যেভাবে আমরা চিন্তা করব মাংসের মতো করে বর্ণনীয়। আর তাছাড়াও ওই আর্টগুলো নিজেকেই করতে হবে। মূলত হৃৎপিণ্ডে তো আমরা সবাই মোটামুটি চিনিত না, আমরা দেখেছি না? কুরার হৃৎপিণ্ড তো আপনারা দেখছেন তো না? কুরার গুলো, এটাকে আমরা আমাদের ভাষায় আমরা কি বলি? হৃৎপিণ্ডকে আমাদের ভাষায় আমরা কি বলি? আমাদের ভাষায় আমরা কি বলি হৃৎপিণ্ডকে? হার্ট বলে, হার্ট বলে মানতে সবাই মানে হার্ট স্ট্রোক হয় ইংলিশে। আমাদের ভাষা হৃদয় বলি না মানতে। আমাদের চট্টগ্রামের ভাষা হৃদয় না, আরেকটা কিছু আছে। হৃদয়পিণ্ড আমরা অধিকাংশ অঞ্চলের মধ্যে এটাকে আমরা কলজা বলি বোধহয়।
কলজা। আমাদের গ্রামে আমরা অবশ্য কলজা বলি, আপনাদের গ্রামে কি বলেন কি জানি। হ্যাঁ, যেমন তো ফুসফুস, ফুসফুস আলাদা, আবার ফুসফুস সেটা আলাদা। আলাদা বলতে তবে কলজা বলি তো, আমরা তো কলজা বলি। আপনারাও কলজা বলেন না? আমরা কলজা বলি। তেমনি বইয়ের আমরা বেশি হার্ট বলতে বেশি চিনি আমরা। হার্ট অ্যাটাক হয় যে, এটার কারণে বেশি এটা পরিচিত হয়ে গেছে। ওখানে রক্ত কার্যক্রম বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক। এবং ওটার বিশেষ গুরুত্ব, আমাদের দেহকে কেন্দ্র করে ওই জায়গাটার বিশেষ গুরুত্ব আছে। পুরো ওখানে যে রক্ত থাকে ওই রক্তকে আশ্রিত করে আমাদের যেটা ববাঙ্গ কার্যক্রমের বিষয় তথা যেটা মনোবিজ্ঞান ধাতু, মনোধাতু ত্রিক, এগুলো ওইখান থেকে ওই জায়গা থেকে এগুলো সঞ্চালিত হয়। পুরো মাথার স্নায়ুর সঙ্গে, মাথার ব্রেনের সঙ্গে কার্যক্রম হয়, এটার সঙ্গে পুরো দারুণ একটা সম্পর্ক আছে। তারপরও মূলত হৃদয়কেই বা এই কলিজাকেই প্রাণকেন্দ্র বা একদম মানে মূল কেন্দ্র, প্রাণের প্রাণ সক্রিয় থাকার এটা মূল কেন্দ্র রূপে অনেক সময় না, সব সময় এটা ঠিক। এগুলো তো আমরা এটা ববাঙ্গ ওই জায়গাতে আশ্রিত এভাবে বললেও, কিন্তু এটা তো এমন কোনো জিনিস না যে এটা কোনো একটা জায়গাকে কেন্দ্র করে থাকবে, ওরকম কোনো ব্যাপার না। সবকিছু মিলেমিশিয়ে আছে, মস্তিষ্ক সহ আমাদের এই হৃৎপিণ্ড সহ সবকিছু মিলেমিশে এই কার্যক্রমটা আছে। মূলত এই দুই জায়গার বিশেষ ভূমিকা। মস্তকেরটা উল্লেখ নাই বই পুস্তকে, শুধু হৃৎপিণ্ডেরটাই বিশেষত উল্লেখিত। যাই হোক, আমরা হৃৎপিণ্ডকে ভাবনা করব মাংসের মতো করেই। এটাকে খুলে মাঝে মধ্যে আমরা দেখব কী কী পরিস্থিতি এবং কীরকম এটা ফুঁসলে কীরকম হবে, একদিনের ফোঁচা কীরকম হবে, 2 দিনের ফোঁচা কীরকম হবে। আপাতত দেহ থেকে খুলিয়ে আলাদা করে রাখলেও তার আকার ধরন কেমন, এগুলো আমরা দেখতে পারি। মানে এটা কি এক একজনের কাছে এক এক রকম বলতেছে, যেখানে মনোবিজ্ঞান ধাতু প্রবর্তিত হওয়ার পর সেই রক্তের বর্ণ লৌহ চরিত্র ব্যক্তির কাছে লাল, দেশ চরিত্রের কাছে কালো। চরিত্র ভেদে ওদের একটা ইয়ে থাকে। এগুলো বুদ্ধ আমাদেরকে কিছু বিষয় এরকম করে বলেছেন। তবে আমরা তো আর এটা কেটে কুটে আর দেখতে যাই নাই, বা এরকম দেখেও নাই কেউ ওভাবে। কিন্তু বুদ্ধ এটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ওই হৃৎপিণ্ডের যে রক্তগুলো থাকে এবং রক্তের সঙ্গে কিছু বাতাস আছে, ওই বাতাস থেকে ব্যাগ তৈরি হয়। ওই ব্যাগটাই পুরো আমাদের সঞ্চালন প্রক্রিয়া হইতে চোখের উন্মিলন নিমিলন এগুলো কার্যগুলো ওখান থেকেই মানে ইয়ে হয়, ওই বাতাসটা থেকে। ওই রক্তের সঙ্গে কিছু বাতাসও আছে, বাতাসটা অবশ্যই আছে, যেহেতু বায়ু ছাড়া তো অবস্থা নাই। চারি ধাতুর মধ্যে একটা বায়ু ধাতু না, ওই বায়ু ধাতুর ব্যাগ এটা ক্রমান্বয়ে ইয়ে হয়, পুরো যান্ত্রিক কার্যক্রম সচল হয়। যেমন ইঞ্জিন খুব ছোট, পুরো জাহাজকে চিন্তা করলে জাহাজের ইঞ্জিনটা কত ছোট না, একটা রুমের মতো হয়তো একটা জাহাজের ইঞ্জিন, কিন্তু জাহাজটা পুরো বিশাল একটা মাঠের মতো। পুরা ওই বিশালটাকে পুরো চালিত করে যে ওই ছোট্ট ইঞ্জিনে। আমাদেরও ঠিক ওই হার্ট কেন্দ্র, এটা পুরো আমাদের বডিকে এভাবে চালিত করে ওই ইঞ্জিনের ক্ষমতা বলে এভাবে। আমাদের এখানে তাইলে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে যে এর ভিন্ন ব্যতিক্রম ভাবগুলো দেখা কলিজার পরে। এগুলো আমরা গত ক্লাসেও একটা একটা করে আলোচনা করি নাই না, এমনি অকাজের বিদায় ফেলে চলে গেছি যে, কিন্তু অকাজের না, এগুলো প্রত্যেকটা এগুলো কাজের। কাজের বলতে এটা এটা এখন এমনি শুনতেছেন কিছু মনে হচ্ছে না, কিন্তু আবার যখনই মনে পড়বে তখনই দেখবেন এগুলো দেহের প্রতি একটা অসারত্ব ভাব, একটা অতি মমত্বহীন, যে আমাদের মমত্বহীন অবস্থার জন্য আমরা যে কষ্টগুলো পাই, এই মমতাটা থেকে আমরা একটু দূরে থাকতে পারবো, পারলে একটা স্বস্তি সুখ আনন্দেরও একটা ব্যাপার তৈরি হবে জ্ঞানীজনের কাছে।
সেজন্য এগুলো কাজের দরকারের লাভের। কলজার পরে কি আছে? ভান্তে এগুলো এক জায়গায় বলছেন যে ওই প্রিয় রূপ সাত রূপ, এটা কি ভান্তে এক একটা অঙ্গ প্রিয় রূপ সাত রূপ অর্থাৎ বলছেন যে? এগুলোকে আমরা যখন প্রিয় হিসেবে দেখি এবং এটাকে তৃষ্ণার্ত ভাবে যখন গ্রহণ করি, এটাকে সাতরূপ বলা হয় আর কি। স্বাদের সহিত, আস্বাদনের সহিত, মানে এগুলোকে যখন আস্বাদনের উপযোগী বস্তু হিসেবে আমরা যখন গ্রহণ করি, তখন স্বাদের উপা, সাতের উপা। এখন বুঝছেন না? এরপরেরটা কি যে? এরপরটা ভান্তে যকৃৎ, লিভার। যকৃৎ মানে লিভার। লিভার লিভার তো একেবারে ডেঞ্জারাস। লিভারের বাইরের সাইড তো যেমন তেমন, ভিতরের সাইড বেশি ভয়ঙ্কর। আমাদের খাদ্যগুলো, এত সুন্দর সুন্দর সুখাদ্যগুলো ওখানে গিয়ে এর সাইডগুলোকে এমন অবস্থা বানিয়ে রাখে। এখন যারা ইয়ে করেছেন, আল্ট্রাসাউন্ড করেছেন, হ্যাঁ, অনেক সময় তো এখন ডাক্তাররা রোগীদেরকে দেখতে দেয় এগুলো। হ্যাঁ, তুমি ব্যতিক্রম খাবার খাইতে খাইতে কি অবস্থা করছো দেখো, এগুলো দেখো, এরকম করে দেখায়। তবে উন্নত বিশ্বের মধ্যে খুব ভালো ভালো ক্যামেরা আছে, এগুলোর কারণে একদম ভিতরের ব্যাপারটা একেবারে পরিষ্কার দেখা যায়, ওখানকার বর্ণ কালার কীরকম এগুলো দেখা যায়। হ্যাঁ, তারপরে এগুলোকে মানে ওই ক্যামেরা যেখানে যেখানে যায় এই জায়গাটা বড় করে দেখার মতো ব্যবস্থা রাখে, কি হয়েছে না হয়েছে এগুলো দেখার জন্য এরকম একটা ব্যবস্থা থাকে। এই জন্য এগুলো দেখা যায় লিভারটা। যাই হোক, আমরা সেভাবে দেখতে না পারলেও ইউটিউবের সাহায্যে আমরা কিন্তু প্রত্যেকেই লিভারের ভিতরের অংশ, লিভারের বাইরের অংশ, এটা আমরা দেখতে পাবো। উপাসিকা লাভলি বড়ুয়া, লিভারের ভিতরের অংশ, লিভারের বাইরের অংশ দুইটা ছবি তুলতে পারবেন? একটু করে তুলেন, তুলে পাঠান, আমরা একটু দেখি। তারপরে হচ্ছে যে কি, আর এটার এই অশুভ ভাবগুলো আমাদের মনের মধ্যে উপস্থাপন করে দেখা, ব্যতিক্রম ভাবগুলো লিভারের। তারপরটা হচ্ছে যে ভান্তে ক্লোম। ক্লোমটা এটার অর্থ হচ্ছে যে হৃদয় ও ফুসফুসের চারপাশের পাতলা আবরণ বা ঝিল্লি। এগুলো তো আমরা চোখে দেখি না কোনোদিন, না চোখে দেখছিলাম? ক্লোম এর বাংলায় ক্লোম না? হ্যাঁ, বাংলায় ক্লোম। এগুলো ইয়াকে বাইর করতে বলছিলাম, দীপেন বাবুকে, কারণ উপাসক জ্ঞান সিংহ এগুলো যদি একটু বাইর করতে পারেন, ছবিগুলো আমাদের সবার অনেক উপকারে লাগবে। সবগুলো বাইর করতে না পারলেও যদ্দূর পারেন যদ্দূর করবেন। আমাদের একটা কায়িগত অনুস্মৃতির ইয়ে আছে, কোনো একটা ভান্তে রেকর্ডিং করেছেন, এটা একটু করে পাইলেও ওখানেও মোটামুটি ছবিগুলো সব আছে, ওটা গ্রুপে দিয়ে দিলে সবাই দেখবো আমরা ছবিগুলো। এনে যদি ওটা সংগ্রহ করে বাইর করতে পারো, এটা একটু ইয়ে দিও গ্রুপের মধ্যে। ছদ্মা ইন্দ্রিয় ভান্তে অথবা প্রজ্ঞা ইন্দ্রিয় ভান্তের আরো কোন একটা শিষ্য এটা ইয়ে করেছেন। ক্লোম এটা তাহলে একটা পাতলা একটা রক্তের আবরণের মতো আর কি, এ জাতীয় কিছু একটা বোঝানো হচ্ছে না? কাকে কাকে ঘিরে রাখতেছে এটাই? এই হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ড এবং ফুসফুসের চারপাশের পাতলা আবরণ বা ঝিল্লি। পাতলা একটা কাপড়ের মতো একটা আবরণ আর কি, মানে রক্তের একটা আবরণ। এখানে বহুত রকমের বহুত কিছু আছে তো।
আমাদের শরীরের ভিতরে এরকম ছোটোখাটো অনেক বিষয় নষ্ট হয়ে যায় যে আমাদের কত কিছু ক্ষতি হয়ে যায় না, কত কিছু কাজ করে না আমাদের, এগুলো ডাক্তারের কাছে যাইলে তখন বোঝা যায়। তারপরে ক্লোমের পরে তারপরটা হচ্ছে প্লিহা, এটার অর্থ কি কি দিন? প্লিহা, প্লিহা, হ্যাঁ প্লিহা তো পরিচিত। ওই উপাসক পুতুলবাবু দেখেন তো প্লিহা মানে কি লেখা আছে প্লিহা সম্পর্কে? এটা জিহ্বা বলা হচ্ছে তো, হ্যাঁ, ইহাকে উদর জিহ্বাও বলা হয়, ইহাকে জিহ্বা। উদর জিহ্বাও বলা হয়। উদর জিহ্বা, ঠিক আছে। ছোট জিহ্বা, এটা ছোট জিহ্বা, এটা মনে হয়। হ্যাঁ, বর্ণটা নীল পুষ্প বর্ণ প্রায়। পুতুলবাবু প্লিহা তা- বলেন। ফিলিয়া তা 7 আঙ্গুল প্রমাণ, কালো গরু, জিহ্বাকৃতি, নীলবর্ণ, শরীরের উপর দিকে স্থিত, হৃদয়ের বাম পাশের উপর পটলা আশ্রয়ে অবস্থিত। এই দেহযন্ত্র বিশেষ কোনো প্রকার অস্ত্র প্রহারে বহির্গত হলে প্রাণীদের মৃত্যু ঘটে। এবার এখন পর্যন্ত। তাহলে এটা হচ্ছে যে আমাদের ওই ইয়ার মধ্যে থাকে যে না, এই খাদ্য বাক্সের মধ্যে হৃদয়ের বাম পাশে উপরের পটলাশ্রয়ে অবস্থিত, হৃদয়ের বাম পাশে বানতে। অর্থাৎ এটা লিভারের জিহ্বা সদৃশ বলতেছে না? না, লিভার না, গরু জিহ্বা বানতে, গরু জিহ্বা জিহ্বা সদৃশ। কালো গরু জিহ্বা নীলবর্ণ, শরীরের উপর দিকে স্থিত, হৃদয়ের বাম পাশে উপর পটলাশ্রয়ে অবস্থিত। পটলাশ্রয়ে, পটলাশ্রয়ে অবস্থিত। এই দেহযন্ত্র বিশেষ কোনো প্রকার অস্ত্র প্রহারে, কোন অস্ত্র বানতে বহির্গত হলে, যদি বেবান্তে অষ্টম বাড়ি থাকে তখন তাদের মৃত্যু ঘটে। ফিলা মানুষের বর্ণনা বানতে অনেক সময় হয়তো ফিলে পারে গিয়ে এরকম না। হ্যাঁ এরকম করে বলে তো। ঠিক আছে। পিলা ভাত দেওয়ার সঙ্গে দেখা আছে। এরপরেরটা হচ্ছে যে বান্তায় ফুসফুস, ফুসফুস শ্বাস প্রশ্বাসের অঙ্গ। হ্যাঁ, যেটা বাতাসগুলোকে ছেঁকে অক্সিজেনটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছানোর কাজ করে এবং বর্জ্যগুলোকে আবার বাইর করার কাজ করে এই ফুসফুস। এটা আকৃতি দেখতে কিরকম? এটার আকৃতি ফোমের মতো, নাতিপক্ষ উদুম্বুর ফল বর্ণ, নাতিপক্ষ উদুম্বুর ফল, এটা কি বানতে হয়? ওই তো উদুম্বুর ফল, ডেরগুলোর মতো। এটা দুইটা আছে আমাদের। না ডেরগুলো মানতে, ডেরগুলোর মতো, ডেরগুলো এমনি বড়, একটু সাইজ বড় আছে। তারপরে অবশ্য এরকম বড় বড় ডেরগুলোই আছে অবশ্য। আমাদের দেশের ডেরগুলো তো ছোট, এখানে ডেরগুলো বড় বড়। তারপরে এটা কিন্তু এটা আছে ফোমের মতো, এটা বাতাস ঢুকার মানে আছে, জালি জালি করা আর কি এরকম। আমাদের শ্বাস কার্যক্রম পুরোটার উপরে নির্ভরশীল। ওই যে কোভিড হয়েছিল যে এগুলো নষ্ট হয়ে গেছিল, যে এখানে বেশি কফ জাম হয়ে গেলে তখন অবস্থা খারাপ হয়ে যায় আমাদের, কাশি হয়। স্তন্যের মাঝখানে হৃদয় ও যকৃত অবস্থিত ও আচ্ছাদিত জুড়ে থাকে, এটা বলছে আমাদের এবং যকৃতের উপর। এটা হচ্ছে যে ফুসফুস। তাইলে ফুসফুসের ব্যতিক্রম অংশও মাংসের মতো করে চিন্তা করলে হবে। তারপরেরটা কি? তারপরটা হচ্ছে যে বৃহদন্ত্রী বান্ত। এটা হচ্ছে যে আঁতুড়ি, বৃহৎ আঁতুড়ি।
আঁতুড়ি বলতে ওই যেগুলো খাবার, এখান থেকে আঁতুড়ি শুরু হয়েছে না আমাদের ওই গলার নরলের পরের থেকে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ওটা পাকস্থলীও বলি, পাকস্থলী তো অবশ্য আলাদা করে আছে, পাকস্থলীর পরের থেকেও যেগুলো যাবে এগুলো এগুলো হচ্ছে আঁতুড়ি। পুরুষের 32 ও স্ত্রীলোকে 28 হাত লম্বা, 21 মাসে রক্তনলীতে কাজ করে স্থাপিত শীর্ষিন্ন সর্পাকৃতি মাথা সাপের মতো, অন্ত্রগিবেদেশ হইতে গুহ্য মার্গ পর্যন্ত সম্বন্ধযুক্ত এবং শ্বেতবর্ণ। গলা থেকে পুরা ঘুরতে 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 ওটা এখানেই খাদ্য হজম প্রণালী সবকিছু ওখানেই হয়। এটা ঘুরতে 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 এখান দিয়ে খাদ্য এরকম যাচ্ছে, আবার এটা ঘুরতে ঘুরতে ওখানে যেয়ে পায়খানা। এটা হজম প্রক্রিয়ার হয়ে পাকস্থলীর মাধ্যমে এটা পুরো এটা ওখানে গিয়ে পায়খানা হয়ে যাচ্ছে। পুরো এই জায়গাটাই অন্ত্র। তারপরে এবার আছে ক্ষুদ্র অন্ত্র। ক্ষুদ্র অন্ত্র বলেন পুতুল বাবু। অন্তর্বন্ধনী ছোট আতুরি, তা বর্ণ শালুকের শিখরের ন্যায় সরু, শ্বেতবর্ণ, রজু সদৃশ। রজু মানে ধরে নেন, অর্থাৎ এই খাদ্য থেকে বিভিন্ন যেগুলো প্রয়োজনীয় ভিটামিন এটা সেটা মৌসুম আছে না, এই দড়িগুলোর মাধ্যমে মানে ওটা তো পায়খানার দিকে যাচ্ছে একটা, আর এটার সঙ্গে বাকি সব সম্পর্কযুক্ত গুলো এই খাদ্যের যেগুলো আছে শক্তি আছে এগুলো ব্যবহৃত হয় এগুলোর মাধ্যমে, বস্তু যা অন্তরে 21 বাস সমূহকে বেঁধে রাখে। অন্তর্ভুক্ত রাখে 21 বাস করে বেঁধে রাখে। 21 বাস করে মানে আমাদের বড় আঁতুড়িটাকে 21 বাস করে, 21 বাস আছে এখানে। 21 বাস সাংঘাতিক কাণ্ড না? 21 বাস এগুলো এক একবার মনের চোখে দেখলেও একটা অন্যরকম ধারণা আমাদের শরীর সম্পর্কে জন্ম দেয়। আজকে আমরা এই পর্যন্ত থাকি, এরপর কালকে বলবো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যরাশি আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।